স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রে। সঙ্গে আছে আমি মাহাদি হাসান। আজ থেকে বর্ধিত নতুন ভাড়ায় মহানগর ও আন্তজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাড়ানো হয় এই বাসের ভাড়া। রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে দূরপাল্লার বাসের কাউন্টারে নতুন ভাড়া তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেওয়া হচ্ছে বাসের ভাড়া। তবে ভাড়া বাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে অভিযোগ করেছেন বর্ধিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সরকার নির্ধারিত বাসের নতুন ভাড়া নেয়ার কোনো অনিয়ম হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। বাসে যাত্রীদের কাছ থেকে নতুন ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা দেখছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নতুন এই তালিকা ঠিকমতো রাখা হয়েছে কিনা তাও দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ি সিএনজি নাকি ডিজেল চালিত তা লেখা রয়েছে কিনা সে বিষয়টিও অভিযানে দেখছে ভ্রাম্যমাণ আদালত। যারা এসব নিয়ম মানছে না তাদেরকে জরিমানা করা হচ্ছে। গলা পাড়া দিয়া গাড়ি আলাদা যেভাবে টাকা নিতেছে না বলার মতন, খালি বলে গাড়ির তেলের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে। নির্ধারিত যে ভাড়াটা সেই ভাড়াটাই তো তারা নিবে, ঠিক আছে, কিন্তু কেউ যদি 2 টাকা কম দেয়, ঠিক আছে, তারা চড়া হয়ে যায়, যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, এটা তো ঠিক না। মিরপুর 10-এ যাবো, গুলিস্তান থেকে 35 টাকা ভাড়া নিয়েছিল, 10 টাকা ফেরত দিয়েছে আমাকে। যাত্রীর কাছ থেকে একটা দূরত্বে কিছু টাকা বেশি নেওয়া হয়েছে, তো যাত্রীকে টাকা ফেরত দিলাম এবং তাকেও জরিমানা করা হবে। অপরাধের মাত্রা অনুযায়ী আমরা জরিমানা করছি, এটা আইন অনুযায়ী আমরা জরিমানা করছি। এটা বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি। এছাড়া অনিয়ম বন্ধে আগামী 3 দিনের মধ্যে সিটিং ও গেট লক সার্ভিস বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস নামে এই যে কিছু কিছু অনিয়মের অভিযোগ আমরা পেয়ে আসতেছি, আজকে আমরা সেটা ডিক্লেয়ার করব এবং 3 দিন সময় দিব। এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এই ধরনের কোনো সার্ভিস যেন না থাকে, এটা বৈধ নয়। এ ব্যাপারে আজকে আমরা কঠোর নির্দেশনা দিব। 3 দিন পরে যারা নিয়ম মানবে না, সিটিং সার্ভিস গেট লকে যদি কাউকে পাওয়া যায়, তাহলে সেই গাড়ি আমরা বিআরটিএকে অনুরোধ করব আপনাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই গাড়ি ডাম্পিংয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে আরও পানিশমেন্টের ব্যবস্থা করার জন্য। নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রতিদিন গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। চালকরা বলছেন এখনও তারা ভাড়ার নতুন তালিকায় পাননি। আর যাত্রীরা ক্ষোভ জানিয়ে বলছেন এমন নৈরাজ্য বন্ধ না হলে দুর্ভোগ আরও বাড়বে যাত্রীদেরই। মোটর শ্রমিকের নেতারা বলছেন ভাড়া বাড়ানোতে শ্রমিকদের কোনো উপকার হবে না, মালিকদের পকেট ভারী হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভাড়া বাড়ানোর তালিকা না পৌঁছালেও বাস ভাড়া 200 টাকা বেড়ে গেছে রংপুরে। এ নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। আমরা তো প্রকৃতভাবে জানতেছি না যে সরকার কত % বাড়াইলো, বাস মালিক সমিতি কত % বাড়াইলো। আগে 500 টাকা দিছি, বুঝছেন, এখন 700 টাকা নিচ্ছে। কর্তৃপক্ষ বলছে ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় ঢাকাগামী 500 টাকার বাস ভাড়া 700 টাকা করা হয়েছে। পাঠিয়ে দেবো, তাদের বলতে ভাড়া তো এত হয়, তো কাছে ব্রিজ আছে, টোল ভাড়া আছে, অ্যাকচুয়ালটা আমি জানি না। জানতে পারলাম যে 2-3 দিনের মধ্যে আমরা লিস্টে পাবো, লিস্টে হলে আমরা ক্লিয়ার হবো। শুনলাম নাকি আরো কিছু কমবে ভাড়াটা। আর মোটর শ্রমিকের নেতারা বলছেন এতে শ্রমিকদের কোনো উপকার হবে না, মালিকদের পকেটই ভারী হবে। এদিকে চট্টগ্রামে গণপরিবহনের চার্জ ছাড়াই যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এখানে 5 টাকা ভাড়া ট্রাকের বাসে, এরা 10 টাকা নিচ্ছে আমাদের থেকে। বিআরটিসি নিছে ওঠানামা 10 টাকা ডাবল ভাড়া নেই বিআরটিসি। আর চালকরা জানান মালিক পক্ষ থেকে এখনো ভাড়ার চার্জ দেয়া হয়নি। চার্জ জোগাড় না বলতে এগুলো আমাদের মালিক সমিতি জানে, মানে মালিক পক্ষ থেকে, মানে যদি ওরা যদি আনে দিত আমাদের জন্য এত বেজাল হইতো না। সাত দিন বলছিলাম দিন নাই তো স্যার। যশোর থেকে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ যানের ভাড়া সরকারি তালিকা অনুযায়ী নেওয়া হচ্ছে, এমন দাবি পরিবহন শ্রমিকদের। তারা বলছেন অভ্যন্তরীণ পথে 37.5 ভাগ আর দূরপাল্লার ভাড়া 17 ভাগ বেশি নেওয়া হচ্ছে। সিআর কোচে 480 টাকা, সরকার নির্ধারণ করেছে 555 টাকা, আমরা 550 টাকায় দিচ্ছি। কিলোমিটারে 30 পয়সা বেড়েছে এমন কথা বলে বাড়তি ভাড়া নিচ্ছে বরিশাল নথুল্লাবাদ অভ্যন্তরীণ পরিবহনগুলো। আমাদের টিকিট রাখা রাখছে 600 টাকা করে, 2টা সিটে 1200 টাকা করে রাখা। বিআরটিএর ভাড়ার চার্জ ছিল 512 টাকা, সেখানে আমরা 500 টাকা নিতাম, এখন 627 টাকা করা হয়েছে বিআরটিএর রেট।
আমরা এখন 600 টাকা নিতেছি। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন পথের বাস যাত্রীরা বলছেন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়া হলো 17 টাকা সরকারি ভাড়া, কতবার ঠিক হয়েছে, কিন্তু এবার নিচ্ছে 35 টাকা। আগে আসলে 1 টাকা 42 পয়সা, সরকার করছে 1 টাকা 80 পয়সা, কিন্তু সেই তুলনায় আমরা ভাড়া নেই কম। শিল্পী মহলানবিশ, ৭১। করোনাকালে মানুষের আয়ের উৎস ও আয় কমে যাওয়া এবং বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বিবেচনায় ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে আবার আগের দরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বুধবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পর্যালোচনা নিয়ে এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থাটির অর্থনীতিবিদরা এই পরামর্শ দেন। গত সপ্তাহে সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য বাড়িয়েছে 30% এবং ফার্নেসে 5%। এর আগে 2016 সালের শেষে বিশ্ববাজারে তেলের দাম কমেছিল 68 থেকে 65 লিটার। 2020 সালে তা $23.3 নামে 2021-এর অক্টোবর শেষে আবারও $83.7 ওঠে। সিপিডির অর্থনীতিবিদরা বলছেন করোনা কেটে যাওয়ার ইঙ্গিতে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তবে নতুন করে দরিদ্র মানুষ বাড়ছে, আয় কমেছে, কর্মসংস্থান কমছে। এখন দারিদ্র্য সীমার নিচে আছে 35%। তাই জ্বালানি তেলের দাম বাড়লে সাধারণ মানুষ চাপে পড়বে। যে পণ্য আছে সেগুলোর মূল্য বাড়লে এন্ড রেজাল্ট, এন্ড কনজিউমার অর্থাৎ সব শেষে যে কিন্তু সেটা ভোক্তাদের উপরেই যে পড়ে, সেটা বাস থেকে শুরু করে, গণপরিবহন থেকে শুরু করে, কৃষি উৎপাদন থেকে শুরু করে সেটা কিন্তু ভোক্তাদের উপরেই চলে আসে, যার কিনা ভোক্তাদের আর কিন্তু উপায় থাকে না সেটা অন্য কারো উপর পাস অন করার। এদিকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঠিক হয়নি বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা স্যানেম। সংস্থাটি বলছে এর ফলে নিত্যপণ্যের দাম বাড়লে নতুন করে দারিদ্র্যের হার বাড়তে পারে। করোনাকালে ব্যবসায় আস্থা সূচকের 6ষ্ঠ পর্যায়ের জরিপ ফলাফল জানাতে বুধবার এক অনলাইন প্রেস ব্রিফে সংস্থার নির্বাহী প্রধান ডক্টর সেলিম রায়হান এ কথা জানান। তিনি জানান, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ সামলে অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখন জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ব্যবসার সবগুলো খাতসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলেন, করোনার সময়ে অনেক ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠান সরকারের প্রণোদনা সহায়তা নিতে পারেনি। তাই জ্বালানি তেল বাবদ সরকার যে লোকসানের কথা বলছে, সেটা যে কোনো প্রণোদনার মধ্যে রেখে দাম নিয়ন্ত্রণে রাখতে পারত সরকার। বেনাপোল বন্দর দিয়ে ডিজেল কেরোসিন পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি সদস্যরা। সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি গেইটে তেল পাচার রোধে এ নজরদারি বাড়ানো হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে মেপে নোট করে রাখা হচ্ছে। পরে মালামাল খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় আবারও তা মাপা হচ্ছে। কোনো ট্রাকে পূর্বের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ও তার 14 সহযোগীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে 426 কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে 680 কোটি টাকা লেনদেন, $1,17,00,000 কানাডায় পাচারের প্রমাণ পাওয়ায় এই অনুমোদন দিল দুদক। এই মামলায় এজাহার করা হয়েছিল একজন আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে এবং তদন্তে আরও 13 জন সহ মোট 14 জনের বিরুদ্ধে এজাহার চার্জশিট অনুমোদন হয়েছে। এই 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে 426 কোটি টাকা তার অবৈধ। এছাড়া তাদের যে 178টা হিসাবের যে লেনদেন হয়েছে, সেই লেনদেনে 6,080 কোটি টাকার অবৈধ লেনদেন জড়িত আছে এর সাথে। জেমস ও মাইলসের 8টি গান অনুমতি ছাড়া 14 বছর ধরে ওয়েলকাম টিউনস হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলা লিংকের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছেন নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলস। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে মামলা করেন তারা। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলা লিংকের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
মাইলসের নীলাভূমি ও ফিরিয়ে দাও গান দুটি কপিরাইট আইন লঙ্ঘন করে 14 বছর ধরে ব্যবহার করে আসছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। অনেক আগে থেকেই গান সরিয়ে নিতে তাদের মৌখিকভাবে বলা হয়। এরপর 2017 সালের 6 আগস্ট লিগ্যাল নোটিশ দেয় মাইলস। জেমস এবং মাইলসের টোটাল 8টা গান ওনারা স্বত্বাধিকারী থাকা সত্ত্বেও বাংলালিংক তাদেরকে এই গানগুলি ব্যবহার করে যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, তাদেরকে জানানোর পরেও তারা যখন আমাদের কথা শুনে নাই, দেন আমরা আদালতে দ্বারস্থ হই এবং কপিরাইট আইনে মামলা করি। আদালত আমাদের বিস্তারিত কথা শুনে 2টা মামলাই বাংলালিংককে সমন জারি করেন। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল 8টায় রাজধানীর 0 পয়েন্টে নূর হোসেনের শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র শৃঙ্খল মুক্ত করতে নূর হোসেন রক্ত দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করছে। জাতীয় পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোও শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানো হয় নূর হোসেনের পরিবারের পক্ষ থেকেও। আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে। সরকার বিনা ভোটে নির্বাচন করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ মাঠে নামতে প্রস্তুত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। আজ শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা। জনগণের উপর এই সরকার চেপে বসেছে, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, যেহেতু আগের রাতে ভোট হয়েছে। নিশিরাতের সরকার, অবৈধ সরকার, মিডনাইটের সরকার। অতএব এই সরকারের, যেহেতু এই সরকার অবৈধ, গণতান্ত্রিক সরকার নয়, জনগণের সরকার নয়, তাই আজকে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। পদ্মা সেতুর সড়কপথের পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল 9:40 এই পিচ ঢালাই শুরু হয়। সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে পিচ ঢালাইয়ের শুরুর পরিকল্পনা ছিল, সে অনুযায়ী কাজ শুরু করা গেছে। এর আগে 19 অক্টোবর থেকে শুরু হয় পানি নিরোধক রাসায়নিকের স্তর তৈরির কাজ। গত বছরের ডিসেম্বরে সেতুর একে একে 41টি স্প্যান বসানোর কাজ শেষ হয়। তারপর বসানো হয় যান চলাচলের জন্য কনক্রিটের স্ল্যাব। পদ্মা সেতুর পিচের পুরুত্ব হবে 100 মিলিমিটার। এরপরে শুরু হবে দেয়াল সহ আনুষঙ্গিক কাজ। আগামীকাল দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের 115টি উপজেলার নির্বাচন কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। দুপুর থেকে বিকেলের মধ্যে এইসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিকে নির্বাচনে পরিবেশ ঠিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও র্যাব সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে এরই মধ্যে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে জেলা নির্বাচন কার্যালয়ে, কিন্তু নিরাপত্তার জন্য কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন ভোট ব্যালট পাঠানো হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তারা। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে 28 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা নির্বাচন কমিশন। শান্তিপূর্ণভাবে এবং ঝুঁকিমুক্তভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা মাননীয় কমিশন অনুমোদন করেছে যে ব্যালটে যেখানে ভোট হবে সেগুলোতে আমরা ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠাবো ভোট গ্রহণের দিন সকালে। 3টি উপজেলার 39টি ইউনিয়ন পরিষদের মধ্যে 21টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী পুলিশ সুপার জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য 1091 জন পুলিশ, 2244 জন আনসার, 7 প্লাটুন বিজিবি, 7 প্লাটুন র্যাব, 21 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 5 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। নির্বাচনের শুরু থেকেই নিরাপত্তা চাদরে আমরা পুরো বেগমগঞ্জকে ঢেকে রেখেছি। আমরা মনে করি এই 14টি ইউনিয়নে সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি অবাধ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। পটুয়াখালীর 4টি উপজেলার 19টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের নির্বাচন। এর মধ্যে 3টি ইউনিয়নে ভোট হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে। একটু উত্তেজনা আছে, তারপরেও আমি বলবো পরিবেশ ভালো আছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য। নওগাঁ সদর ও রানীনগর উপজেলার 20টি ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুম ও রানীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে এই সরঞ্জাম বিতরণ করা হয়। নড়াইল সদর উপজেলার 13টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণের জন্য সব প্রস্তুত করেছে জেলা নির্বাচন কার্যালয়ে। শাকিলা শম্পা, 71। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরিটি আর চালানো যাবে কিনা এ নিয়ে সন্দেহ জানিয়েছেন নৌ পরিবহন বিশেষজ্ঞরা। তবে উদ্ধারকারী বেসরকারি প্রতিষ্ঠানের সিইও জানান, এ মুহূর্তে ফেরিটি ভাসিয়ে রাখা হবে। এরপর ডকইয়ার্ডে নিয়ে ছোটখাটো কিছু মেরামত করে হস্তান্তর করা হবে বিআইডব্লিউটিসির কাছে। মঙ্গলবার সন্ধ্যায় ফেরিটি উদ্ধার কাজ শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমানকে নিশ্চিত করেন জেনুইন এন্টারপ্রাইজ। তিনি জানান, ফেরিটি এখন কিনারে ভাসিয়ে রাখা হয়েছে। দ্রুত ডকইয়ার্ডে নিয়ে ছোট কিছু মেরামত করে বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করা হবে। আর উদ্ধারে নিয়োজিত নৌবাহিনীর কমান্ডার ফয়েজ ইসলাম জানান, ফেরিটি টানা পানির নিচে থাকায় এর ইঞ্জিন ও যন্ত্রাংশ প্লেটলেট অনেকটাই নষ্ট হয়ে গেছে। সপ্তাহের তৃতীয় কার্য দিবসে সূচক বেড়েছে দেশের 2 পুঁজিবাজারে। তবে গত দিনের তুলনায় লেনদেন কমেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 68 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৬৮ পয়েন্টে। লেনদেন হয়েছে 1,707 কোটি 75 লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 223টির, কমেছে 99টির, বদলায়নি 54টির। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 243 পয়েন্ট, লেনদেন হয়েছে 23 কোটি 62 লাখ টাকা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনহ্যান্সিং নিউট্রিশন সার্ভিসেস টু ইমপ্রুভ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা এনরিচ প্রকল্পের বাংলাদেশে 5 বছরের কার্যক্রম শেষ হয়েছে। এ নিয়ে ঢাকায় একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল প্রফেসর নাসিমা সুলতানা। স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন সাধন করে মা ও শিশু মৃত্যু রোধে ঠাকুরগাঁও জেলার 5টি উপজেলায় 298টি গ্রামে এই প্রকল্পের মাধ্যমে 4 লাখ মানুষ উপকৃত হয়। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে 5 দিনের কাত্যায়নী পূজা। এবছর জেলায় 68টি মণ্ডপে পূজা হচ্ছে। আয়োজন করা হয়েছে 10 দিনের গ্রামীণ মেলা। প্রতিটি মণ্ডপে নিরাপদে পূজা উদযাপন করতে পুরো জেলায় নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শরীফ তেহরান টুটুলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুর্গাপূজার ঠিক 1 মাস পর কার্তিক মাসে আয়োজন হয় কাত্যায়নী পূজার। 1950 সালে মাগুরার সতীশ মাঝি নিজের বাড়িতে এই পূজার প্রথম আয়োজন করেন। এরপর 60 বছর থেকে মাগুরায় আয়োজন হচ্ছে এই পূজার। গতবার পূজা হয়নি করোনার কারণে, কিন্তু তার আগের বার যে পূজার সংখ্যা ছিল প্রায় 100, এবার পূজার সংখ্যা 68। 1 মাস ব্যাপী এই মহাব্রত হয়। 1 মাস পরে পূজাটি উদযাপন করা হয়। বিশেষ করে মাগুরার ঐতিহ্যবাহী, অন্যান্য জায়গায় এমনিতেই ব্রত করেন, কিন্তু আমাদের মাগুরায় বিশেষভাবে পুজো করা হয়। বছর ধরে অপেক্ষায় থাকলেও এবার করোনা সুরক্ষা এবং সাম্প্রতিক সময়ে সারা দেশে মন্দিরে হামলার প্রতিবাদে নিয়ম রক্ষার পূজা হচ্ছে 68টি মণ্ডপে। থাকছে না কোনো জমকালো আয়োজন। আমার বাড়ি রাজবাড়ি, এখানে খুব জাঁকজমক পুজো হয়, এই জন্যই পুজো দেখার উপলক্ষে আসছি। পুণ্যার্থীদের এখানে নির্বিঘ্নে পূজা দেখার সম্পূর্ণ আয়োজন, নিরাপত্তায় সম্পূর্ণ আয়োজন সম্পূর্ণ করেছি আমরা। প্রতিমা খুব জাঁকজমক, দেখতে অনেক সুন্দর। এই প্রতিমা দেখে আমি মনটা আমার আনন্দে ভরে গেছে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে মণ্ডপগুলোতে নিজস্ব নিরাপত্তা ছাড়াও পাহারা দেবেন আনসার সদস্যরা।
থাকছে পুলিশের নিয়মিত টহল। উৎসবটা যেন আনন্দ ঘন পরিবেশে তারা উদযাপন করে, এই লক্ষ্যে আমাদের পুলিশের থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকবে, সাথে আনসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরা মোতায়েন থাকবেন। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া 5 দিনের কাত্যায়নী পূজার শেষ হবে দশমী পূজার মধ্য দিয়ে। বনশ্রী হালদার, ৭১। 90 দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাইম গেল সপ্তাহে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর গত 6 নভেম্বর রাতে হয়েছে তার বাইপাস সার্জারি। এই অভিনেতার স্ত্রী অভিনেত্রী শাহনাজ জানান এখন তিনি বেশ সুস্থই রয়েছেন। শাহনাজ আরও জানান, নাইম এখন সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলছেন। কয়েকদিন ধরে বুকে ব্যথা অনুভব করেছিলেন এই অভিনেতা। পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষায় হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। শাহনাজ জানান, নাইমকে আরও সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হবে। 1991 সালে মুক্তিপ্রাপ্ত এহতেসামের চাঁদনি সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় পা রাখেন নাইম শাহনাজ। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। এ সময় করোনা থেকে বাঁচতে মাস্ক পরুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভয় নয়, সচেতনতাই জয়। ৭১-এর সঙ্গে থাকুন।